নাম্বার নিয়ে আসা লাগতো ওদের। তোর প্যান্ট শার্ট খুলে না নিয়ে ছেড়ে দিল। এটা তো স্পেশাল ক্লাস হলোই না। অরুণ ধূপধাপ পা ফেলে বাড়ির দিকে যেতে যেতে বলে, কালকেই বিদেশে চলে যাব আমি। এরকম শত্রুর বাড়িতে থাকার কোনো ইচ্ছাই নেই আমার। আনিকা বহু কষ্টে এতক্ষণ হাসি চেপে রেখেছিল। অরুণ যেতেই হো হো করে হেসে দেয়। হাসতে হাসতে রাস্তায় বসে পড়েছে। অনেক কষ্টে হাসি থামিয়ে বলে, তাই বলে হিজড়াদের কাছে ছেড়ে দিলে? আল্লাহ! অরুণ এগিয়ে এসে চেঁচিয়ে বলে। তুইও মজা নিচ্ছিস? অরুণের কণ্ঠ পেয়ে আনিকা থতমত খেয়ে তাকায়। হাসি আটকাতে চাইলো, কিন্তু পারলো না। হাসতে হাসতে বলে, দোস্ত, আজকে লাস্ট হাসি, আর হাসবো না। অরুণ চেঁচিয়ে বলে। তোদের মতো হারামি যে দেশে আছে সেই দেশে আর একদিনও নেই আমি। আকাশ পকেট থেকে ফোন বের করে বলে। টিকিট বুক কর, ফোন তো গার্লফ্রেন্ডদের দিয়ে এলি। আনিকা হাসতে হাসতে বলে, এই আকাশ, থাম। করুণবাবু, তুই কাঁদিস না। তোর জন্য আমি একটা বইয়ের ব্যবস্থা করব। গার্লফ্রেন্ডদের জন্য ভিখারি হয়ে ঘোরা লাগবে না। অরুণ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে। কালকে বিয়েতে একটা মেয়ে পটিয়ে দিস, তাহলে থেকে যাব। অরুণের কথায় আনিকা আরেক দফা হাসলো। সৌম্য উদাম শরীরে রাস্তার ধারে বসে আছে। পরনে একটি সাদা লুঙ্গি। চারপাশ থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। অমাবস্যার রাত। সৌম্য দৃষ্টি দূর অজানায়। মিটমিট বাতাস এসে গা ছুঁয়ে দেয়। সৌম্য অনুভব করলো তার ঠান্ডা লাগছে। সৌম্য বুঝলো তার গায়ে জ্বর, কিন্তু সে উঠলো না এখান থেকে। সারাদিন রোদের মাঝে দাঁড়িয়ে থাকায় হয়তো তাপমাত্রা বেড়েছে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। বা হাত মাটিতে ঠেকানো। ভার্সিটির একদিনের স্মৃতি চোখে ভাসলো। এরা দৌড়ে এসে সৌম্যর দুহাত ধরে বলে, দোস্ত, কালচি বিরিয়ানি খেতে যাব, আই। সৌম্য চোখ ছোট ছোট করে বলে। কেন? এরা হেসে বলে। বিয়ে ভেঙেছে, সেই খুশিতে। সৌম্য রেগে বলে, তোর সমস্যা কি? আন্টি আমাকে গতকাল অনেক বুঝিয়েছে, তোকে যেন বোঝাই। তার ফলাফল বিয়ে ভেঙে আমাকে কাচ্চি খাওয়াতে এসেছিস। তুই খা যা। তুই বিয়ে ভাঙছিস, আমি আন্টির কাছে কালার হয়ে বসে থাকি। এরা মন খারাপ করে বলে। আরে আম্মুর কথা পাতে দিস না, আমি আর একটু বড় হয়ে নিই, তারপর বিয়ে করব। সেই বড় কবে হবি? তোর বয়স 23 পেরিয়েছে ইরা। এরা সৌম্যর হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, আমার বিয়ে নিয়ে এত না ভেবে তুই তাড়াতাড়ি চাকরির পড়া শুরু কর। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে। বনুর অনেক জ্বর এসেছে। এরা মন খারাপ করে বলে। গ্রামে যাবি? হুম। খেয়ে যা। সৌম্য মলিন স্বরে বলে। বনুকে অসুস্থ রেখে খেতে পারবো না। এরা চট করে বলে। তাহলে তোদের দুই ভাই বোনের জন্য প্যাক করে দিই, আই। সৌম্য ইরার হাত থেকে তার হাত ছাড়িয়ে বলে। তুই খেয়ে বাড়ি যা, আমি গ্রামে যাচ্ছি। এরা দৌড়ে সৌম্যর সামনে দাঁড়িয়ে মাথা উঁচু করে বলে, এমন করিস না, আর কিছু চাইবো না, এই একটা উপহার হিসেবে নে প্লিজ। সৌম্যকে চুপ করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে এরা দুহাতে সৌম্যর দুগাল এদিক ওদিক নাড়িয়ে বলে, না করলে কান্না আসে আমার, প্লিজ সৌম্য নিয়ে নে। কথাটা বলে এরা ভ্রু কুঁচকে নেয়। ডান হাতের উল্টো পিঠে সৌম্যর কপাল চেক করে বলে। তোরও জ্বর এসেছে? সৌম্য এরার হাত ছাড়িয়ে নিয়ে বলে। আমার জ্বর গায়ে লাগে না। এরা চট করে বলে। কিন্তু আমার লাগে। কথাটা বলে এরা থতমত খায়। সৌম্য এরাকে সরিয়ে দিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, বাড়ি যা। এরা ঢোক গিলল। দ্রুত সৌম্যর হাত টেনে বলে। সৌম্য? সৌম্য বিরক্তি কণ্ঠে বলে, ইরা, আমি তুই দুজনেই অনেক বড়। তুই যখন তখন এভাবে এসে আমাকে ধরবি না। হাত ছাড়। এরা সৌম্যর হাত ছেড়ে বিড়বিড় করে। সময় হলে সারাদিন ধরে বসে থাকবো। সেদিন সৌম্য কাচ্চি নিজের জন্য আর তার বোনের জন্য প্যাক করে নিয়েছিল। সাথে ইরার পাশে বসে ইরার খাওয়া দেখেছিল। বিল সেই দিয়েছিল। ইরা শত শত ইমোশনাল কথা বলেও সৌম্যকে মানাতে পারেনি। তবে এক পাতা ওষুধ ইরা সৌম্যর হাতে দিয়ে অনুরোধ করে বলেছিল, এটা ফিরিয়ে দিস না প্লিজ। এবার তুই না মানলে এই ভরা রাস্তায় তোর পা ধরবো বলে দিলাম। সৌম্য মৃদু হেসে ওষুধের পাতা নিয়ে পকেটে রেখেছিল। কথাগুলো ভেবেই সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। সন্ধ্যার কথা মনে পড়ল। সন্ধ্যা থাকলে তাকে মায়ের মতো শাসন করত। একটু কিছু করলে সন্ধ্যা চোখ পাকিয়ে তাকাতো। সৌম্য হেসে আবারও শুয়ে পড়তো। সৌম্যর আজও জ্বর এসেছে, কিন্তু ইরা তার খোঁজ নেয়নি আর। কার উপর অভিযোগ করবে সে?
যার ভাগ্যে দুঃখ ছাড়া কিছু লেখা নেই। সৌম্যর চোখ দুটো লাল, সাথে জ্বালা করছে। সৃজা সৌম্যর পাশে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। সৌম্যকে এমন স্ট্যাচু হয়ে বসে থাকতে দেখে ধীরে ধীরে সৌম্যর পাশে বসে মিনমিন করে বলে, ভাইয়া রাতের খাবার খাবেন না? সৌম্য যেভাবে ছিল সেভাবেই উত্তর দেয়। না। কেন? সৌম্য কিছু বলল না। সৃজা মৃদু স্বরে বলে, আপনি কি ইরাবতীর কথা ভাবছেন? সৌম্য বিরক্তি কণ্ঠে বলে, সবার জন্য ওর নাম ইরা। কথাটা বলেই সৌম্য বড় বড় পা ফেলে বাড়ির দিকে যায়। সৃজা সৌম্যর পিছু পিছু দৌড়ায়। বেচারি ভয় পেয়েছে। কত সাহস সঞ্চার করে এখানে এসেছে, আর লোকটা তাকে রেখেই চলে যাচ্ছে। সকাল 9টার পর এরা সৌম্যর মেসের সামনে দাঁড়িয়ে আছে। গত 1 ঘন্টা যাবত। হঠাৎ পরিচিত কাউকে চোখে পড়লে এরা এগিয়ে গিয়ে ডাকে। ভাইয়া। মেয়ে কণ্ঠে রিহান পিছু ফিরে তাকায়, একটু ভেবে বলে, আপনি ইরা? জি ভাইয়া, সৌম্য কোথায় জানেন? রিহান মৃদু স্বরে বলে। জানি না। এরা খুব ভালোই বুঝলো রিহান তাকে মিথ্যা বলছে। রিহান সৌম্যর সাথে এক মেসে থাকে। এরা দীর্ঘশ্বাস ফেলে বলে, সৌম্যর রুমে চাবিটা একটু দিন। রিহান ভ্রু কুঁচকে বলে। কেন? এরা হাত জোর করে বলে। প্লিজ ভাইয়া দিন, আমার দরকার আছে। রিহান দিতে রাজি হয় না। এরা বেশ অনেকক্ষণ জোরাজুরি করে রিহানের থেকে চাবিটা নেয়। এরপর সে সৌম্যর ঘরে যায়। সৌম্যর ঘরে তেমন কিছু নেই। একটি চৌকি পাতা, সাথে একটি আলনা যেখানে কাপড় রাখা হয়, আর একটি ছোট কাঠের টেবিল। ঘরের এক কোণে কিছু হাঁড়ি পাতিল রাখা। এরা সৌম্য টেবিলের সামনে গিয়ে বসে। অনেকটা সময় চুপচাপ বসে থাকে সেখানে। একটি ছোট্ট ডায়েরি পায়। ডায়েরিটি উল্টে পাল্টে দেখে। এরপর ডায়েরিটি হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে রুমে তালা দেয়। রিহান ইরার পিছনে দাঁড়িয়ে বলে। চাবি দিন। ইরা রিহানের পাশ কাটিয়ে যেতে যেতে বলে, সৌম্যকে আমার থেকে চাবি নিয়ে আসতে বলবেন। রিহান রেগে বলে। আপনি চাবি দিন আপু, সৌম্য আমার উপর রাগ করবে। ইরা রিহানের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, আপনি সৌম্যর বন্ধু, একটু রাগ না হয় সহ্য করলেন। রিহান বিরক্তি কণ্ঠে বলে। আপনি চাবি দিন। ইরা শুনলো না। রিহান হঠাৎই বলে, আপনার মতো মেয়েকে সৌম্য পছন্দ করে না। রিহানের কথায় ইরার পা থেমে যায়। উল্টো ঘুরে অবাক হয়ে বলে। মানে? রিহান ইরার পোশাকের দিকে একবার চোখ বোলায়। এরপর বলে, এসব পোশাক সৌম্য পছন্দ করে না। ইরা নিজের দিকে তাকালো। তার পরনে একটি জিন্স প্যান্ট, উপরে টপ, গলায় একটি স্কার্ফ ঝোলানো। অতঃপর রিহানের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, সৌম্য এসব ব্যাপারে আমাকে কখনো কিছু বলেনি তো। রিহান তার রুমে যেতে যেতে বলে। কারণ আপনি সৌম্যর নন। কথাটা শুনে ইরা চোখ জোড়া ভরে ওঠে। বাক্যটি ছোট, অথচ ইরার হৃদয়ে আঘাত আনলো তীব্রভাবে। বিড়বিড় করলো, সৌম্য। শিমু সন্ধ্যাকে পার্পল কালারের জর্জেটের একটি খুব সুন্দর শাড়ি পরিয়ে দিয়েছে, সাথে ম্যাচিং করে হিজাব পরিয়েছে। গতকাল রাতে সে আনিকার বোনের বিয়ের জন্য একটু কেনাকাটা করতে গিয়েছিল। সন্ধ্যার জন্য অনেক কিছু নিয়েছে। সন্ধ্যাকে সাজিয়ে দিতে নিলে বেচারি শিমুকে আটকে দেয়। শিমু তবুও জোর করে হালকা একটু সাজিয়ে দিয়েছে। আনিকাদের বাড়ি আসতে আসতে প্রায় 11টা বেজে যায়। আকাশ অফিসের কাজে আটকে গিয়েছে। দুপুরের আগে চলে আসবে। আসমানি নওয়ান সন্ধ্যার হাত ধরে ভেতরে যায়। বিয়ে বাড়িতে এত এত মানুষের মাঝে সন্ধ্যার অস্বস্তি হয়। মেয়েটি এসব পরিবেশে অভ্যস্ত নয়। আশপাশটা অবাক হয়ে দেখছে। এত জাঁকজমকপূর্ণ বিয়ে বাড়ি এটাই তার প্রথম দেখা। শিমু সন্ধ্যাকে টেনে আনিকার বোনের ঘরের দিকে যায়। সন্ধ্যা চুপচাপ শিমুর সাথে পা মেলায়। আনিকার ছোট বোন অনামিকা, বয়স 19 বছর, অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। মেয়েটিকে বউ সাজিয়ে বসে রাখা হয়েছে বেডের মাঝখানে। সন্ধ্যা অবাক হয়ে তাকিয়ে আছে। মেয়েটিকে পুরো পুতুল লাগছে। সৌম্যর একটি কথা কানে বাজলো। বনু, তোকে পুতুল সাজিয়ে এক রাজপুত্রের হাতে তুলে দেবো, দেখিস। কথাটা ভেবে সন্ধ্যা মৃদু হাসলো। শিমু ফিসফিসিয়ে বলে, আকাশ ভাইয়ার বিয়েতে আমি এইভাবেই সাজতে চেয়েছিলাম, কিন্তু কিভাবে বিয়ে হলো বুঝতেই পারলাম না। শিমুর কথাটা শুনে সন্ধ্যার মুখ মলিন হয়। অনামিকা উসখুস করছে। সবার মাঝ থেকে উঠে আসলো। এরপর সবাইকে এড়িয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আশেপাশে একটি ফাঁকা জায়গা পেয়ে সেদিকে এগিয়ে যায়। তার কেন যেন দম বন্ধ লাগছে। অনামিকার থেকে কিছুটা দূরত্বে অরুণ দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। হঠাৎ অনামিকার দিকে নজর পড়লে অরুণের নজর আটকে যায়। অনামিকাকে ডান পাশ থেকে দেখা যাচ্ছে। অরুণ অবাক হয়ে তাকিয়ে রইল। আনিকা অরুণের হাত ধরে টেনে তার ঘরে নিয়ে যায়। অরুণের মাথা নিচু।
আনিকা তার ঘরে অরুণকে নিয়ে ঠাস করে দরজা ভিড়িয়ে দেয়। এরপর রাগে চিৎকার করে বলে, এই জানোয়ার, তুই কি মানুষ? কি করে করতে পারলি তুই এমনটা? বলতে বলতে অরুণের গালে সপাটে এক থাপ্পড় মেরে দেয় আনিকা। সন্ধ্যা খারাপ লাগছিল, তাই আনিকা সন্ধ্যাকে তার ঘরে বিশ্রাম নিতে রেখে গিয়েছিল। সন্ধ্যা ব্যালকনিতে দাঁড়িয়েছিল। চিৎকার শুনে ব্যালকনির দরজায় এসে দাঁড়ায়। অরুণকে থাপ্পড় মারতে দেখে অবাক হয়ে তাকায়। আকাশ আনিকাদের বাড়ি মাত্র এসেছে অফিস থেকে, আনিকার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ এমন চিৎকার কানে আসতেই দরজা ঠেলে ভেতরে দৃষ্টি দিলে অরুণকে থাপ্পড় মারার দৃশ্য চোখে পড়ে তার। দ্রুত ঘরের ভিতরে গিয়ে বলে, আনিকা কি হয়েছে? অরুণকে মারলি কেন? আনিকার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আকাশের দিকে চেয়ে বলে, এই জানোয়ারের সাথে আমরা বন্ধুত্ব করেছিলাম আকাশ। ও মানুষ নয়। আকাশ অরুণের দিকে তাকালে দেখলো অরুণের মাথা নিচু। আনিকা তার হাতের ফোন বাড়িয়ে দেয় আকাশের দিকে। আকাশ বিনা বাক্যে আনিকার হাত থেকে ফোন নিয়ে ফোন নিচ দিকে স্ক্রল করতে থাকে। 2 মিনিট পেরিয়ে যেতেই আকাশ দৃষ্টি সরিয়ে নেয় স্ক্রিন থেকে। হাতের ফোন বেডের উপর ছুঁড়ে মেরে এদিক ওদিক হাঁটলো কয়েক পা। রাগ কন্ট্রোলের উপায়, বাঁ হাত কোমরে রেখে ডান হাতের গাল চুলকে একটু হেসে বলে, মারাত্মক রাগ লাগছে, কি করব এখন? কয়েক সেকেন্ডের মাথায় হঠাৎই অরুণের উপর বাঘের ন্যায় হামলে পড়ে আকাশ। সমানে অরুণের নাক বরাবর ঘুষি মারতে মারতে চিৎকার করে বলে, একে আজ এইখানে কুরবানি করব আমি। আনিকা যা, দা নিয়ে আয়। আনিকা সন্ধ্যা দুজনেই ভয় পেয়ে যায়। আনিকা আকাশকে টেনে কান্নামাখা গলায় বলে, আকাশ ছাড়, ও মরে যাবে। আকাশ যেন নিজের মাঝেই নেই। অরুণের নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে, কিন্তু অপরাধীর ন্যায় চুপচাপ মার খাচ্ছে। আনিকা আকাশকে ঠেলছে, কিন্তু পারছে না। সে বুঝলো সে পারবে না। রাব্বিকে ডাকার জন্য দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা অরুণের দিকে ভীত চোখে চেয়ে আছে। দ্রুত পায়ে এগিয়ে এসে আকাশকে টেনে সরাতে চায়। আকাশ বাধা পেয়ে রাগে সন্ধ্যাকে গায়ের জোরে ধাক্কা দেয়। সন্ধ্যা ছিটকে কয়েক হাত দূরে পড়ে যায়। দেয়ালের সাথে একটি গ্লাস খাড়া করে রাখা ছিল, যেটা সন্ধ্যার হাত লেগে ঠাস করে এসে পড়ে তার পায়ের উপর পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। সন্ধ্যার ডান পা পুরো রক্তাক্ত হয়ে যায়। এত জোরে শব্দ পেয়ে আকাশ দ্রুত বাম দিকে ফিরে তাকালে সন্ধ্যাকে দেখে অবাক হয়। সন্ধ্যার পায়ের অবস্থা দেখে আকাশের চোখে মুখে বিস্ময় ভর করে। অরুণকে ছেড়ে আকাশ দৌড়ে সন্ধ্যার কাছে বসে পড়ে। সন্ধ্যার পা টেনে নিয়ে উল্টে পাল্টে দেখে আর হাঁপানো কণ্ঠে বলে, সরি সরি, আমি তোমাকে দেখিনি, সরি। সন্ধ্যা ভেজা চোখে আকাশের দিকে তাকায়। আকাশের 2 হাত রক্ত দ্বারা মাখামাখি। অরুণ মেঝেতে শুয়ে কয়েকবার কেশে ওঠে। অরুণের কাশির শব্দ পেয়ে আকাশ একবার পিছু ফিরে তাকালো। সন্ধ্যা আকাশের হাত থেকে নিজের পা ছাড়িয়ে নেয়। আকাশ কিছু বলল না, উঠে গিয়ে ঘরের দরজা আটকে দিল। এরপর এগিয়ে এসে সন্ধ্যাকে কোলে তুলে বেডে বসিয়ে দিল। সন্ধ্যা একটু কেঁপে ওঠে, তবে চুপ থাকলো। আকাশ একটি চেয়ার এগিয়ে আনলো অরুণের সামনে। এরপর বেশ শক্তি খাটিয়ে 2 হাতে অরুণকে তুলে চেয়ারে বসালো। অরুণ চেয়ারে শরীর ছেড়ে দিয়েছে। আকাশ আশেপাশে ফার্স্ট এইড বক্স খুঁজলো। ঘরের কর্নার টেবিলের কাছে পেয়েও গেল। এগিয়ে গিয়ে ফার্স্ট এইড বক্সটি নিয়ে সন্ধ্যার পাশে দাঁড়িয়ে কিছু ব্যান্ডেজ সহ মলম সন্ধ্যার সামনে রেখে বলে, পা ব্যান্ডেজ করে নাও ফার্স্ট। অরুণের অবস্থা খারাপ, তুমি ব্যান্ডেজ করতে পারবে না? সন্ধ্যা আকাশের দিকে তাকালো। আকাশের মুখে মলিনতার ছাপ। আকাশ সন্ধ্যাকে চুপ দেখে বিরক্ত হয়ে বলে, পারবে? সন্ধ্যা ডান দিকে মাথা কাত করে হ্যাঁ বোঝায়। আকাশ অরুণের সামনে বরাবর একটি চেয়ার টেনে নিয়ে বসে। বাঁ পায়ের উরুর উপর ফার্স্ট এইড বক্স রেখে অরুণের ক্ষতস্থানগুলো তুলোর সাহায্যে মুছে দিতে থাকে। সন্ধ্যা অবাক হয়ে তাকিয়ে রইল। লোকটি তার বন্ধুকে কিভাবে মারলো, আবার সে নিজেই তাকে ব্যান্ডেজ করে দিচ্ছে। সন্ধ্যা একা একা যেটুকু পারলো সেটুকুই ব্যান্ডেজ করে নিল তার পা। কাচের কোনা দিয়ে পায়ের সাইড দিয়ে কেটে গভীর ক্ষত হয়েছে। দরজায় করাঘাতে সন্ধ্যা ঘাড় ঘোরায়। আকাশের হাত থেমে যায়। আনিকা হাঁপানো কণ্ঠে বলে, আকাশ, দরজা খোল। সন্ধ্যা বেড থেকে নামতে নেওয়ার আগেই আকাশ আওয়াজ করে ঠান্ডা গলায় বলে, আনিকা তোরা যা, আমার অরুণের সাথে কথা আছে। আকাশে শান্ত গলায় আনিকা শান্ত হলো। রাব্বির দিকে তাকালে দেখলো রাব্বি জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে। আনিকা রাব্বির হাত ধরে বলে, চলো। রাব্বি অবাক হয়ে বলে, যাবে মানে? আকাশ অরুণকে মারছে বললে যে? আনিকা দীর্ঘশ্বাস ফেলে বলে, হুট করে রেগে যাই ও, একটু পরে ঠান্ডা হয়ে যায়। এখনো নিজেই অরুণের ব্যান্ডেজ করছে হয়তো। ও এরকমই, তুমি এসো। রাব্বি আর কিছু বলল না। আনিকার সাথে জায়গাটি প্রস্থান করে।
আকাশ নীরবে অরুণের মুখ পরিষ্কার করে দিয়ে যেখানে যেখানে কেটেছে সেখানে বেশ কয়েকটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয়। ডান হাত মাথায় দিয়ে অরুণের মাথা ঝাঁকিয়ে বলে, মাথা ব্যথা আছে? অরুণ ছোট করে বলে। হুম। দুপুরে খেয়েছিস? অরুণ ক্ষীণ কণ্ঠে উত্তর দেয়। হুম। আকাশ ফার্স্ট এড বক্স উল্টে পাল্টে টাফনিল খুঁজে না পেয়ে বিরক্তি কণ্ঠে বলে, বালের বক্স রেখে কি লাভ, কাজের সময় কিছুই পাওয়া যায় না। বলে হাতে ফার্স্ট এড বক্স ছুঁড়ে ফেলতে গিয়েও বক্সের এক কোণায় একটি টাফনিল দেখে আকাশ হাতে নেয় ওষুধটি। এরপর চেয়ার থেকে উঠে গিয়ে টি টেবিল থেকে এক গ্লাস পানি এনে অরুণের সামনে ধরে বলে। খেয়ে নে। অরুণের দুর্বল শরীরটা একটু নড়ে ওঠে। চোখ জোড়া খুলে আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশ তার দিকে চেয়ে আছে। অরুণ আকাশের হাত থেকে ওষুধ আর পানি নিয়ে ওষুধ খেয়ে নেয়। আকাশ অরুণের থেকে গ্লাস নিয়ে টেবিলের উপর রেখে আসে। এরপর আবারও অরুণের সামনে চেয়ারে বসে। অরুণ চেয়ারে দুহাত ছেড়ে দিয়ে চোখ বুজে রেখেছে। আকাশ চেয়ারে হেলান দেয়, বাঁ পায়ের উপর ডান পা রেখে ডান হাত ভাঁজ করে কপালে দু আঙুল ঘষে, বাম পা নাড়ায়, দৃষ্টি অরুণের দিকে। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে, কবে থেকে চিনিস অনামিকাকে? অরুণ যেমন ছিল সেভাবেই উত্তর করলো। 1 বছর। আনিকার বোন জানতিস না? জানতাম না, কিছুক্ষণ আগে জেনেছি। অনামিকার ফিলিংস নিয়ে এত বাজে কেন খেললি? অরুণ চোখ মেলে, আকাশের দিকে তাকিয়ে মলিন গলায় বলে, ওর ফিলিংস নিয়ে খেলিনি আমি, ওকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, ও থাকেনি আমার কাছে। আকাশ শক্ত কণ্ঠে বলে, মেয়েদের মাঝে ডুবে থাকিস এরকম ক্যারেক্টারলেস ছেলের কাছে কোনো ভদ্র মেয়ে থাকে না। অরুণের মুখ মলিন হলো। আকাশ রাগান্বিত স্বরে বলে, ওর নোট পিকগুলো সব ডিলিট কর এক্ষুনি। অরুণ ঢোক গিলে থেমে থেমে বলে, পারবো না, সরি। কথাটা শুনতেই আকাশ অরুণের চেয়ারের হাতলে ডান পা রাখে। এরপর চিবিয়ে চিবিয়ে বলে, অরুণ, আমি ঠান্ডা আছি, প্লিজ আর রাগাস না। চুপচাপ অনামিকার সব পিক ডিলিট করবি। অরুণ দুর্বল কণ্ঠে বলে, ওর পিক ডিলিট করলেও বিয়ে করে নিব, ওকে অন্য কাউকে ছুঁইতে দিব? আমি এটা মানতে পারি না ইয়ার। আকাশ শান্ত চোখে তাকালো। অরুণের কথায় সে হাসফাস করলো। সন্ধ্যার প্রতি সেম ফিলিংসটা সে তার মাঝে লক্ষ্য করেছে। ব্যাপারটা মারাত্মক বিরক্ত হলো আকাশ। মৃদু স্বরে বলে, এরকমটা তোর কেন মনে হয়? অরুণ হেসে বলে, কেন যেন ওকে বউ বউ লাগতো। অন্যদের সাথে স্বভাবগত টাইম পাস করতাম, কিন্তু অনামিকার প্রতি ডিফারেন্স ফিলিংস। কিন্তু মেয়েটা আমাকে বুঝলো না। পিক ভাইরাল করার ভয় দেখালাম, সেই ভয়ে আমার সাথে একটু একটু কথা বলতো, কিন্তু আগের মতো ভালো করে কথা বলেনি কখনো। ওর যে বিয়ে আমাকে না জানিয়ে পর্যন্ত এখানে এসে ওকে দেখে চিনতে পারলাম। এরপর আবারও ব্ল্যাকমেল করলাম, ও বিয়ে ভেঙে দিল। অনামিকার বোনের বিয়েতে আসতে চাইনি, না আসলে তো অনামিকার বিয়ে হয়ে যেত। এসে ভালো করেছি। আকাশ সব শুনলো। বউ বউ, সন্ধ্যা তার বউ বলে তার এই ফিলিংস। কথাটা ভাবনায় আসতেই আকাশ কিছু হিসাব কষলো মনে হলো। আপাতত এই বিষয় চেপে রেখে রেগে বলে, তোর লজ্জা করে না আনিকার বোনকে এভাবে ব্ল্যাকমেল করতে? ভালোবাসি ওকে। কথাটা শুনে আকাশ চেয়ার থেকে উঠে দাঁড়ায়। মেজাজ বিগড়ে যায়। এপাশ ওপাশ হাঁটলো কয়েক পা, অতঃপর থেমে বলে, এই ভালোবাসা শব্দটা আসলে কি বোঝা আমাকে? আমি এসবের ব্যাপারে জানি না, বাট অ্যাটলিস্ট এইটুকু বুঝি কেউ মেয়েদের মধ্যে ডুবে থেকে কাউকে ভালোবাসতে পারে না। একটু থেমে আবারও আকাশ বলে, চুপচাপ অনামিকার সব পিক ডিলিট করো। অরুণ চোখ বুজে মৃদু স্বরে বলে, ওর বিয়ে অন্য কারোর সাথে হবে না, ফিউচারে ওই আমার বউ হবে, তাই সব ডিলিট করার প্রয়োজন নেই। আকাশ রেগে বলে, এত মার খেয়েও তোর শিক্ষা হয়নি? অরুণ আকাশের দিকে তাকিয়ে রেগে বলে, না হয়নি, আর আমি বিয়ে করতে চাই। আর তুই তো তোর বউকে ডিভোর্স দিবি, আমার ব্যথা কেমনে বুঝলি? আকাশ দাঁত কিরমির করে বলে, হ্যাঁ, আমি আমার বউকে না ছুঁয়েই ডিভোর্স দিব? তোর মতো খেয়ে দিব নাকি? এ পর্যায়ে অরুণ চুপ হয়ে গেল। আকাশ উল্টো ঘুরে আবারও অরুণের দিকে তাকাতে গিয়েও তাকালো না। সন্ধ্যাকে দেখে অবাক হয়। অরুণের সাথে কথা বলা ব্যস্ত হয়ে পড়ায় সন্ধ্যার কথা ভুলেই গিয়েছিল। সন্ধ্যা চুপচাপ অরুণ আর আকাশের কথা শুনছিল। অরুণের কথা যতটা অবাক হয়েছিল, আকাশের লাস্ট কথায় তার চেয়েও কয়েকশো গুণ অবাক হয়ে চেয়ে আছে। আকাশ কিছু বলতে গিয়েও থেমে গেল। সন্ধ্যা পায়ের দিকে নজর করলে দেখলো পায়ের ব্যান্ডেজ করেছে, কিন্তু মনে হচ্ছে খুলে যাবে এক্ষুনি।
আকাশ এগিয়ে গিয়ে ডান পা বেডের উপর রেখে সামান্য ঝুঁকে সন্ধ্যার পা টেনে নিয়ে রেগে বলে, কিছুই তো পারো না। পারোটা কি তাহলে? বলতে বলতে সন্ধ্যার পায়ের আলগা হয়ে থাকা ব্যান্ডেজ ভালোভাবে লাগিয়ে দেয়। সন্ধ্যা চুপচাপ আকাশের দিকে চেয়ে আছে। আকাশ তার কাজ করে সোজা হয়ে দাঁড়ায়। সন্ধ্যার বিস্ময় মুখ পানে চেয়ে আকাশ ভ্রু কুঁচকালো। বউ শব্দটা মাথায় বাজলো, যেটাতে আকাশে বিরক্তির মাত্রা বাড়লো। সন্ধ্যার দিকে চেয়ে শক্ত করে বলে, প্রিপেয়ার ফর ডিভোর্স পেপার। কথাটায় কি ছিল কে জানে। সন্ধ্যার সারা শরীর কেঁপে উঠল। আকাশ কথাটা বলে ঘর থেকে বেরোনোর জন্য দরজা খুলে। তখনই অনামিকা ধূপধাপ পা ফেলে এগিয়ে আসে। দরজা খোলা পেয়ে হুড়মুড় করে ঘরের ভিতরে ঢুকে যায়। আকাশ দ্রুত কয়েক পা দূরে সরে দাঁড়ায়। অনামিকা অরুণের দিকে তেড়ে গিয়ে অরুণের ডান গালে কষিয়ে দিকে থাপ্পড় মারে। অরুণ সহ সকলে হতভম্ব হয়ে চেয়ে আছে। অনামিকা দুহাতে অরুণের শার্টের কলার ধরে কান্নামাখা গলায় বলে, খুশি হয়েছিস তুই আমার জীবনটাকে জাহান্নাম বানিয়ে? বল, খুশি হয়েছিস? চরিত্রহীন লম্পট কোথাকার, কথা বলছিস না কেন? অরুণের চোখে মুখে অসহায়ত্ব। অনামিকার ফর্সা দুগাল টকটকে লাল। অরুণ ঢোক গিলে বলে, তোমাকে কে মেরেছে? আনিকা দ্রুত এগিয়ে এসে অনামিকাকে টেনে সরিয়ে আনে। অরুণের দিকে ভস্ম করে দেয়া চোখে চেয়ে রাগান্বিত স্বরে বলে, এ আমার বোনের জন্য দরদ দেখে কেন? আকাশ, ওকে নিয়ে যাই এখান থেকে। অরুণ এগিয়ে এসে বলতে চায় কিছু। আকাশ দ্রুত অরুণকে টেনে ঘরের বাইরে নিয়ে যেতে থাকে। অরুণ আকাশকে বাধা দিল না। অনামিকার কান্নারত মুখ পানে দৃষ্টি রেখে এগিয়ে যায় আর ভারী গলায় বলে, অনামিকা, আমি তোমাকে বিয়ে করতে চাই, প্লিজ রাজি হয়ে যাও। অনামিকা তেড়ে যেতে নিলে আনিকা তার বোনকে টেনে ধরে। অনামিকা চিৎকার করে বলে, আমি বিষ খেয়ে মরে যাব, তবুও তোর মতো চরিত্রহীনকে বিয়ে করবো না। অরুণের মুখে অসহায়ত্বের ছাপ ফুটে ওঠে। আকাশ অরুণের কলার ধরে টেনে বের করে নিয়ে যায়। অনামিকা কান্নায় ভেঙে পড়ে। আনিকা দরজা ভিড়িয়ে দিয়ে অনামিকাকে তার বেডে বসায়। বরযাত্রীরা চলে গিয়েছে। আনিকার বাবা মা ঘরে দরজা আটকে বসে আছেন। মান সম্মান হারিয়ে সকলে যেন দিশেহারা। ঘন্টাখানেক আগে অনামিকাকে পাগলের মতো কাঁদতে দেখে আনিকা ঘাবড়ে গিয়েছিল। প্রথমে ভেবেছিল বিয়ে হয়ে যাচ্ছে বলে হয়তো কাঁদছে, কিন্তু এভাবে কে কাঁদে? আনিকা কিছু জিজ্ঞেস করার আগেই অনামিকা কাঁদতে কাঁদতে বলে, সে বরকে তার রিলেশনের কথা বলে বিয়ে ভেঙে দিয়েছে। আনিকা অবাক হয়। অনামিকার রিলেশন ছিল? অনামিকা কাঁদতে কাঁদতে শুরু থেকে তার বোনের কাছে সব বলে। অরুণের সাথে তার ফেসবুকে পরিচয় গত 1 বছর আগে। সে জানতো না অরুণ আনিকার ফ্রেন্ড। একদম বিদেশি মানুষের মুখে খাঁটি বাংলা শুনে অনামিকার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল। অরুণের ব্যাপারে টুকটাক জানে। কথা বলতে বলতে একসময় তাদের মাঝে একটু রিলেশন হয়। এরপর অরুণের চাওয়া বেড়ে যায়। অনামিকার কাছে আবদার করে তার উইদাউট ড্রেসে পিক লাগবে। অনামিকা বুঝতো অরুণদের বিদেশি কালচারে এসব খুব নর্মাল। হয়তো রুম ডেট করাও খুব নর্মাল অরুণের কাছে, কিন্তু সে তো বাঙালি। সে সাথে সাথে সায় দিতে পারেনি। এরপর অনামিকা অরুণের সাথে প্রায় 2 দিন যোগাযোগ অফ রেখেছিল, কিন্তু অনামিকা থাকতে পারেনি। আবেগের বয়স ছিল। অরুণকে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে নিজের নোট পিক অরুণকে সেন্ড করে। কয়েক মাস পর হঠাৎ জানতে পারে অরুণের মেয়েদের সাথে প্রচুর মেলামেশা। অনামিকা জিজ্ঞেস করলে অরুণের সহজ উত্তর ছিল, তুমি রিয়েল, বাকিটা টাইম পাস। অনামিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। সবকিছু এত দিশেহারা লাগছিল। এরপর অনামিকা যখন অরুণকে ছেড়ে দিতে চায়, তখন শুরু হয় অরুণের ব্ল্যাকমেইল। সব কথা শুনে আনিকা অনামিকার গালে 2টো থাপ্পড় বসিয়ে দেয়। কথাগুলো ভেবে আনিকা দীর্ঘশ্বাস ফেলল। অনামিকার মাথা তার কাঁধে রাখলো। ঝাপসা চোখ জোড়া বাঁ হাতে মুছে নিল। মানুষটা অন্য কেউ হলে হয়তো এত খারাপ লাগতো না, যতটা খারাপ লাগছে মানুষটা তার বন্ধু অরুণ হওয়ায়। সন্ধ্যা মলিন মুখে অনামিকার মুখ পানে চেয়ে রইল। ভীষণ খারাপ লাগছে তার। সে বেড থেকে নেমে আনিকার কাঁধে হাত রাখলে আনিকা সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা ইশারায় বোঝায়, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হবে। আপুকে কিছু বলো না, ভুল থেকে মানুষ শেখে। সন্ধ্যার বোঝানোর ধরন খুব সুন্দর ছিল। আনিকা বুঝলো সন্ধ্যার ভাষা। মৃদু হেসে বলে, তুমি তো ভীষণ লক্ষ্মী মেয়ে সন্ধ্যা। সন্ধ্যা 2 হাত দিয়ে বোঝায়, তোমরা 2 বোন আরো বেশি লক্ষ্মী আর মিষ্টি। সন্ধ্যার বাচ্চানো কথায় আনিকা একটু হাসলো। অনামিকা ঝাপসা চোখে সন্ধ্যার দিকে তাকায়। নাক টেনে বলে, এটা কে আপু? আনিকা মৃদু স্বরে বলে, আকাশের বউ সন্ধ্যা, ওর কথাই তোমাকে বলেছিলাম। অনামিকা সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যা মলিন মুখে তার দিকে চেয়ে আছে।
এসব ঘটনা না হলে হয়তো সন্ধ্যাকে জড়িয়ে ধরতো। সে জানে সন্ধ্যা কথা বলতে পারে না, কিন্তু এখন কিচ্ছু ভালো লাগলো না। আনিকা বলে, সন্ধ্যা, বাইরে তোমার জন্য আন্টি অপেক্ষা করছে। সন্ধ্যা ইশারায় বিদায় জানিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ আগেও যে বাড়িতে বিয়ের আমেজে ঘেরা ছিল, এখন তার নিস্তব্ধতায় ঘিরে গিয়েছে। সন্ধ্যা আশপাশটা ঘুরে ঘুরে দেখে। কিছুদূর এগিয়ে গেলে আসমানি নয়ন ও তার বোন সহ শিমুকে চোখে পড়ে। ভদ্র মহিলা সন্ধ্যাকে খুঁড়িয়ে হাঁটতে দেখে চিন্তিত কণ্ঠে বলে, তোর পায়ে কি হয়েছে? সন্ধ্যা মাথা নেড়ে বোঝায় তেমন কিছু না। এরপর তারা বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসে। আকাশ ড্রাইভিং সিটে, পাশের সিটে অরুণ, আর পিছনে বসেছে সন্ধ্যারা 4 জন। সন্ধ্যা একটু পর পর আকাশের দিকে তাকায়। তার মাথায় বারবার ঘুরছে আকাশের বলা ডিভোর্সের কথাটি। সন্ধ্যা গাড়ির সামনের আয়নায় দৃষ্টি দিলে আকাশের চোখ দুটো দেখতে পায়। সন্ধ্যা মলিন মুখে তাকিয়ে রইল। আকাশ মনোযোগ দিয়ে গাড়ি ড্রাইভ করছে। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে হঠাৎ আয়নায় চোখ পড়লে সন্ধ্যার সাথে চোখাচোখি হয়। সন্ধ্যার সাথে সাথে চোখ নামিয়ে নেয়। আকাশের ভ্রুজোড়া কুঁচকে যায়। বা হাতে আয়না ডান দিকে অনেকটা ঘুরিয়ে দিল। সন্ধ্যার নজর এড়ায় না তা। মনটা বিষণ্ণতায় ছেয়ে যায়। আকাশের বলা কথাটি তার মনে প্রভাব ফেললেও নতুন লাগছে না, কারণ সে বিয়ের দিন থেকেই শুনেছে তাকে ডিভোর্স দেওয়া হবে। তবুও মন খারাপ হয়ে যায়। আকাশ বাসার সামনে গাড়ি সাইড করে। সন্ধ্যা সহ সকলে গাড়ি থেকে নেমে যায়। আকাশও বেরিয়ে আসে। অরুণ ভেতরেই বসে থাকলো। সন্ধ্যা হাঁটতে হাঁটতে পিছু ফিরে আকাশের দিকে দুবার তাকালো। আকাশ উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা মাথা নিচু করে মলিন মুখে বাড়ির ভিতরে চলে যায়। ধরণীতে সন্ধ্যা নামবে নামবে ভাব। অরুণ গাড়ির ভিতর থেকে বেরিয়েছে। যদিও আকাশের মার খেয়ে বেচারার অবস্থা একটু খারাপ, তবে আগের চেয়ে ভালো লাগছে। ভার্সিটিতে থাকাকালীন আকাশের হাতে কত ছেলে মার খেয়েছে, অনেক রেকর্ড আছে। আকাশ কিছুদূর গিয়ে দোকান থেকে 2টো স্প্রিট কিনে আনে। এরপর গাড়ির সামনে বনেটের উপর পা ঝুলিয়ে বসে। একটি স্প্রিট বনেটের উপর রেখে আরেকটি বোতলের মুখ খুলে ছুঁড়ে ফেলে। এরপর ঢক ঢক করে অর্ধেকটা স্প্রিট খেয়ে অরুণের দিকে চেয়ে বলে, তোর ফোন দে। অরুণ আকাশের কথা মতো ভদ্রভাবে ফোন দিয়ে দিল আকাশের হাতে। আকাশ কোনো কথা ছাড়াই অরুণের ফোন গায়ে জোরে ছুঁড়ে মারলো। ফোনের অস্তিত্ব নেই। অরুণ হেসে বলে, লাভ নেই, আমার সমগ্র আছে ও সব পিক। আকাশ অরুণের কলার ধরে রেগে বলে, তুই একটা অমানুষ, ওর পিকগুলো ডিলিট কর। অরুণ, এক কথা বারবার বলতে ভালো লাগছে না আমার। কথাটা বলে অরুণের কলার ছেড়ে দেয়। বোতল উপর করে আরেকবার স্প্রিট ঢালে মুখে। এরপর ভ্রু কুঁচকে বলে, শুনেছি ভালোবাসলে নাকি অপর পাশের মানুষের ক্ষতি করা যায় না। যদিও এসব সিনেমার ডায়লগেই মানায়, রিয়েলিটিতে তো তোর মতোই কেস হয়। এই যেমন তুই দিব্যি অনামিকার পিক ভাইরাল করার ধান্দায় আছিস। অরুণ হেসে বলে, সব সিনেমাই মানাই না, রিয়ালিটিতেও হয়। আকাশ অরুণের কথা বিদ্রুপ হাসলো। এক ঢোকে বাকি স্প্রিটটুকু খেয়ে বোতল ছুঁড়ে ফেলে। চোখ ছোট ছোট করে বলে, তুই বলতে চাইছিস তুই অনামিকার পিক ভাইরাল করবি না? অরুণ মলিন গলায় বলে। কখন না ওকে ধরে রাখার জন্য শুধু ভয় দেখাই। আকাশ রেগে বলে, তুই কি পাগল? ও বলেছে ও বিষ খাবে, তবুও তোকে বিয়ে করবে না। চুপচাপ ওর পিকগুলো ডিলিট করে আনিকার বোনকে রেহাই দে, নয়তো তোর অত্যাচারে ওই মেয়ে সত্যি সত্যি বিষ খাবে। তখন খাটিয়া ধরতে চলে আসিস। অরুণ ঢোক গিলল। বুকটা কাঁপলো যেন। পকেট থেকে মেমোরি বের করে আকাশ থাবা নেওয়ার মতো করে মেমোরি কার্ডটি অরুণের হাত থেকে নিয়ে মেমোরি ভেঙে ফেলে। অরুণ চোখ বড় বড় করে তাকায়। এখানেই তো সব ছিল। এবার কি অনামিকার বিয়ে হয়ে যাবে? কথাটা মনে আসতেই অরুণের দম আটকে আসলো। অসহায় কণ্ঠে বলে, এটা কি করলি তুই? আকাশ বিরক্ত হয়ে বলে, এসব মেয়েদের থেকে দূরে সরে আয়, আমার সাথে আন্দোলনে যোগ দে। আকাশের কথা শুনে অরুণ অবাক হয়। আকাশ আরেকটি স্প্রিটের বোতলের মুখ খুলে স্প্রিট খায় ঢক ঢক করে। অরুণ বলে, মানে আন্টিকে মারবি না কি? আকাশ বিরক্ত হয়ে বলে, লাত্তি খাবি? মাকে জানাবো না, তাছাড়া মনে হচ্ছে মেয়ে ঘটিত ব্যাপারে জড়িয়ে যাচ্ছি, বিরক্ত লাগছে। এদিকে আসলে মেয়ে ঘটিত ব্যাপারগুলো থেকে দূরে থাকা যায়। তাছাড়া রাজনীতি তো একেবারে ছেড়ে দেইনি, একটু একটু কানেক্ট ছিলাম, এবার পুরোপুরি মন দিব। অরুণ চুপ থাকলো। ভার্সিটি লাইফে আকাশ রাজনীতির সাথে বেশ ভালোই যুক্ত ছিল। আসমানি নন নিয়ম করে অশান্তি করতো এসব নিয়ে। আকাশের সাথে রাগ করে না খেয়ে থাকতো।
কখনো কখনো কাঁদতো। ছেলেকে তিনি কিছুতেই এ পথে পা বাড়াতে দিবেন না। আকাশ মায়ের বাধ্যগত সন্তান, সাথে মাকে ভীষণ ভালোবাসে। কি করার, মায়ের জন্য তার শখকে দূরে ঠেলে ব্যবসায় মন দিল। এখন আবারও সেই পুরনো ইচ্ছা জেগে উঠেছে। অরুণ মৃদু স্বরে বলে, তুই মেয়েটাকে আসলেই ডিভোর্স দিয়ে দিবি? আকাশ দ্বিতীয় বোতলে সবটুকু স্প্রিট খেয়ে বোতল ছুঁড়ে ফেলে। পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে। রিসিভ হলে বলে, আঙ্কেল প্লিজ যত দ্রুত সম্ভব ডিভোর্স পেপারের ব্যবস্থা করে দিন। ওপাশ থেকে উত্তর শুনে আকাশ বোধহয় সন্তুষ্ট হলো। থ্যাংক ইউ আঙ্কেল। এরপর কল কেটে গাড়ির বনেটের উপর থেকে নেমে বাড়ির ভেতর যেতে যেতে বলে, তুই ঠিক বলেছিলি, কাউকে বউ ভাবলে তার প্রতি আলাদা ফিলিংস কাজ করে। আই গেস সন্ধ্যাকে ডিভোর্স দিলে এই ফিলিংস থেকে মুক্তি পাবো। যত দ্রুত ডিভোর্স হবে ততই ভালো হবে। সেদিনের পর 2 দিন পেরিয়েছে। আকাশ রাব্বিকে বলেছিল আনিকাকে নিয়ে তাদের বাড়ি আসতে, মূলত অরুণের সাথে ব্যাপারটা মিটমাট করাতে। কিন্তু আনিকা অরুণকে দেখে শুধু তেড়ে যাচ্ছে, কথাই বলতে দিচ্ছে না। আকাশ তখন থেকে আনিকাকে বোঝাতে চাইছে, কিন্তু সে শুনছে না। আকাশ না পেরে চিৎকার করে ডেকে ওঠে। আনিকা! সকলে থমথমে মুখে তাকায় আকাশের দিকে। আকাশ রাগান্বিত স্বরে বলে, প্রবলেম কি তোর? ওর কথা না শোন, আমার কথা তো শোন। আনিকা রেগে বলে, তোর চরিত্রহীন বন্ধুর হয়ে একটা সাফাই গাইবি না, বলে দিলাম। আকাশ বিরক্ত হয়ে বলে, আরে আমি কখন সাফাই গাইলাম? বললাম তো মেমোরি ভেঙে ফেলেছি। তোকেও বিশ্বাস করি না আমি। ওর সাথে থেকে থেকে নিশ্চয়ই তোর চরিত্র দাগ পড়েছে, এজন্য ওর হয়ে সাফাই গাইছিস। আকাশ খেয়ে ফেলা দৃষ্টিতে তাকায় আনিকার দিকে। রাব্বি আনিকাকে টেনে সোফায় বসিয়ে বলে, অনিকা শান্ত হও, কি বলছো এসব? এই বের হ আমার বাড়ি থেকে, যা বের হ। আসমানি নন আকাশের চিৎকার শুনে ড্রয়িং রুমে এসেছিলেন। আকাশের কথা শুনে এগিয়ে এসে বলেন, আকাশ কি কইতেছো তুমি? আনিকা রেগে বলে, তুই তো ডেকে আনলি, এখন বের করে দিতে চাইছিস কোন আক্কেলে? কারণ এই বাড়িতে কোনো ডাইনির জায়গা নেই, যা বের হ। যাব না, 1 মাস থাকবো এখানে। কি করবি কর, যা। আকাশ কটমট দৃষ্টিতে তাকায় আনিকার দিকে। রাব্বি আর অরুণ হেসে ফেললো এদের কথা শুনে। যদিও অরুণের মুখ মলিন, কিন্তু তাদের 3 বন্ধুর কথার কাটাকাটি হলে অপর পাশের জনরা না হেসে পারে না। আসমানি নন কপাল চাপড়ালেন এদের ভিত্তিহীন কথায়। রাত তখন 12টার কাছাকাছি। আনিকা রাব্বি তাদের বাড়িতেই আছে। আকাশ ছাদে দাঁড়িয়ে আনিকাকে কল করে। ছাদে আয়। আনিকা বিরক্তি কণ্ঠে বলে, কেন পারবো না? ঘুম পেয়েছে আমার। বলেই খট করে কল কেটে দেয়। আকাশ বিরক্ত হয়ে রাব্বির ফোনে কল করে। রাব্বি, তোমার বউকে নিয়ে ছাদে আসো। না আসতে চাইলে টেনে নিয়ে আসো, আর্জেন্ট। সাথে একটা পেন আনবে। রাব্বি সম্মতি দিয়ে কল কেটে দেয়। মিনিট 10 পর রাব্বি আনিকাকে নিয়ে ছাদে এসে দেখলো আকাশ ছাদের কোনায় দাঁড়িয়ে আছে। আনিকা ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে বলে, এই কি বলবি বল? এত রাতে মানুষকে ডিস্টার্ব করা ছাড়া তোর কাজ নাই? আকাশ রাব্বির দিকে চেয়ে বলে, এই ডাইনিকে ডিভোর্স দাও না কেন? বউ মানেই প্যারা। কোন দুঃখে বিয়ে করলে? এত না করলাম তাও শুনলে না। আকাশের কথায় রাব্বি একটু হাসলো। আনিকা কোমরে 2 হাত রেখে দাঁত কটমট করে বলে, নিজের বউকে ডিভোর্স দিবি বলে আরেকজনকেও কান পাড়া দিতে লজ্জা করে না তোর? আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলে, সন্ধ্যাকে কেমন লাগে তোর? লোভী টাইপ, সেই মেয়েদের মতো। আনিকা একটু চুপ থেকে বোঝানোর স্বরে বলে, তুই দুজনের জন্য সবাইকে এক কাতারে ফেলিস কেন বুঝলাম না। আমি শিমু, তোর মা, খালা, আমরা কি সেরকম? তাহলে তুই সন্ধ্যা মেয়েটাকে এসব বিলেম দিস কোন লজিকে? আকাশ ছাদের রেলিং এর উপর এক লাফে উঠে বসলো। এরপর বলল, ফার্স্ট দিন হুট করে রেগে বলে ফেলেছি, এরপর আর খারাপ মেয়ে লাগেনি। আমার মা দরদি মানুষ, সেসব থাক। রেলিং এর উপর থেকে নেমে রাব্বির দিকে এগিয়ে গিয়ে বলল, পেন এনেছো? রাব্বি আকাশের দিকে কলম এগিয়ে দিলে আকাশ কলমটি নেয়। পকেট থেকে একটি কাগজ বের করে ডান পা রেলিং এর উপর রাখে। এরপর উরুর উপর কাগজটি রেখে ডান হাতে কলম ধরে। বাঁ হাত পকেট থেকে ফোন বের করে ফোনের ফ্ল্যাশ জ্বালায়। এরপর 2 সেকেন্ডে কাগজে সাইন করে। আনিকা এগিয়ে এসে কাগজটির দিকে দৃষ্টি দিলে বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। অতঃপর বলে,
মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিলি? আকাশ বিরক্তি কণ্ঠে বলে, দিয়ে দিলাম। বিয়েটা আমার সাথে ঠিক যায় না। মেয়েদের পিছনে টাইম পাস করার মতো ফালতু কাজ করার চেয়ে সমাজ সেবা করা ভালো। আনিকা কি বলবে বুঝলো না। সে ভেবেছিল আকাশ মুখে বললেও ছেড়ে দিবে না। বিয়েটা তো হয়ে গিয়েছে, কিন্তু তার আকাশকে আগেই বোঝা উচিত ছিল। ভাবলো আকাশের মায়ের সাথে এটা নিয়ে কথা বলবে। দীর্ঘশ্বাস ফেলে ছাদ থেকে নিচে নামতে এগিয়ে যায়। আকাশ রাব্বির দিকে চেয়ে বলে, রাব্বি, তোমার ভোট লাগবে? ব্যবসায়িক কোনো কাজ থাকলেও আগামী শুক্রবার ছুটি রাখো। রাব্বি হেসে বলে। অবশ্যই। আনিকা আকাশ আর রাব্বির কথা শুনে দ্রুত এগিয়ে এসে বলে, তুই আবার রাজনীতিতে ঝুঁকছিস আকাশ? আমি এখনই আন্টিকে গিয়ে বলছি। আকাশ দ্রুত আনিকার দিকে চেয়ে রেগে বলে, মাকে বললে তোর খবর আছে। তুই তোর সংসারে গিয়ে কুটনামি কর, আমাকে আমার সংসার করতে দে। আনিকা অবাক হয়ে বলে, তুই তো সন্ধ্যাকে ডিভোর্স দিলে, সংসার করবি কার সাথে? আকাশ ভাবলেশীন ভাবে বলে, রাজনীতি আমার সংসার। তোরা মেয়েরা এর মর্ম কি বুঝবি? আমাকে সমাজ সেবা করতে দে। আনিকা হেয়ালি করে বলে, ওরে আমার সমাজসেবক রে, সেই তো দিন শেষে চৌকির তলায় তেলের খনি পাওয়া যাবে। রাজনীতিবিদরা সমাজসেবক হয় না, ওরা সমাজ শোষক হয়। আকাশ দাঁত কিরমির করে বলে, রাব্বি একে নিয়ে যাও, নয়তো ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিব বলে দিলাম। আনিকা আকাশের হাত থেকে কাগজটা টান মেরে নিয়ে দৌড় দেয়। আকাশ হতভম্ব হয়ে যায়। আনিকার পিছে কয়েকবার দৌড়ে গিয়ে থেমে যায়। রাব্বির কাছে এসে বলে, রাব্বি, পেপারটা নিয়ে আমাকে দিও। ওটা ছিঁড়ে ফেললে ওর একটা চুলও রাখবে না। রাব্বি হেসে বলে, তোমাদের 3 বন্ধুর চক্করে মাঝে মাঝে আমাকে পাগল লাগে। আকাশ কিছু বলল না। তার চোখে মুখে বিরক্তি। কত কষ্ট করে এত দ্রুত ডিভোর্স পেপার সংগ্রহ করেছিল, আর এই শালা রাব্বির বউ এসে বাম হাত ঢুকিয়ে দিল। পরদিন আকাশ আর অরুণ পাশাপাশি দাঁড়িয়ে। আকাশে পরনে সিম্পল সাদা পাঞ্জাবি, সাথে সাদা গ্যাবার্ডিন প্যান্ট, দু হাতে পাঞ্জাবির হাতা কোনি পর্যন্ত গোটানো, ডান হাতে সিলভার কালার চেনের ঘড়ি। পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছলো। আকাশ মূলত এসেছে পার্টি অফিসের কিছু পরিচিত কিছু মুখদের সাথে দেখা করতে। ঢাকা ভার্সিটির কিছু জুনিয়ররা অরুণ আর আকাশকে একটু পর পর কেউ না কেউ সালাম দেয়। অরুণ বিরক্ত হয়ে বলে, বাড়ি গেলাম আমি, তুই এখন রাস্তায় রাস্তায় ঘুরবি। আকাশ বিরক্ত হয়ে বলে, তুইও ঘোর, মেয়েদের ভূত নেমে যাবে মাথা থেকে। তাছাড়া আমি সভাপতি হয়ে গেলে আর কষ্ট নেই। ডিস্টার্ব করিস না আমার কাছে। সামনে সাধারণ সম্পাদক সহ আরো কিছু সদস্যের গাড়ি থেকে নামতে দেখে আকাশ এগিয়ে যায়। তারা আকাশকে চিনতে পেরে আকাশের সাথে হাত মেলায়। সভা শেষে আকাশ গাড়ি দাঁড় করিয়ে ছায়া দাঁড়িয়ে আছে। অরুণ বিরক্ত হয়ে বলে, তুই কি বাড়ি যাবি? সন্ধ্যা হতে চল, সেই সকালে বেরিয়েছি। আকাশ তাকায় অরুণের দিকে। ছোটখাটো এক আন্দোলন করে ফেলেছে সে। এতদিন পর এসে রোদে রোদে ঘুরে মাথা এমনি গরম হয়ে আছে তার। এর মধ্যে আর একটা বিরক্তি কণ্ঠে বলে, মেয়েদের মতো এত প্যান প্যান না করলে হয় না তোর? কথাটা বলে আকাশ আধ খাওয়া সিগারেট ছুঁড়ে ফেললো। শূন্যে ধোঁয়া ছুঁড়ে গাড়ির দিকে যেতে যেতে বলে, সভাপতি হওয়ার পর তোকে একটা বিয়ে দিব, চিন্তা করিস না। অরুণ চকচকে চোখে চেয়ে বলে। সত্যি? আকাশ গাড়ির দরজা খুলে ভেতরে বাপ পা রাখে। গাড়ির দরজায় ডান হাত রেখে ভুরু জোড়া কুঁচকে বলে, অনামিকাকে নয়, তুই মেয়েবাজ ছেলে, তোর জন্য থাকবে ছেলেবাজ মেয়ে। কথাটা বলে গাড়িতে উঠে বসে। অরুণ অসহায় মুখ করে আকাশের পাশের সিটে উঠে বসলে আকাশ গাড়ি স্টার্ট দেয়। আকাশের কিছু একটা মনে পড়তেই হঠাৎ গাড়ির স্পিড একদম হাই করে ফেলে। অরুণ চোখ বড় বড় করে তাকায়। সে সিট বেল্ট লাগায়নি। একবার এদিকে ধাক্কা খায়, আর একবার ওদিকে। কাঁদো কাঁদো মুখ করে বলে, আরে আসতে চল না, মারবি না নাকি? আকাশ সম্পূর্ণ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। গাড়ির গতি কমালো না, বরং বাড়ানো গেলে বোধহয় বাড়াতো। 1 ঘন্টার পর 40 মিনিটে আকাশ তার বাড়ির সামনে এসে পৌঁছেছে। হন্তদন্ত হয়ে গাড়ি থেকে বের হয়। অরুণও বের হয়। আকাশ বাড়ির দিকে এক প্রকার দৌড় দেয়। পকেট থেকে গাড়ির চাবি বের করে অরুণের দিকে ছুড়ে দিয়ে বলে, গাড়ি গ্যারেজে রাখিস। অরুণ কিছু বলতে গিয়েও থেমে গেল। এদিন এখন থেকে এভাবেই যাবে বোঝা শেষ। আকাশ তাদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে সমানে কলিং বেল চাপে। নিঃশ্বাস নেয় না, ঘাম ছুটছে তার।
কিছুক্ষণের মাঝেই বাড়ির এক কাজের লোক দরজা খুলে দিলে আকাশ বাড়ির ভিতরে দৌড় দেয়। ভদ্রমহিলা অবাক হলো। আকাশ কোনো দিকে না তাকিয়ে সোজা ড্রয়িং রুমে যায়। যা ভাবছিল সেটাই। আসমানি নন, তার খালা, শিমু, সন্ধ্যা সবাই বসে আছে। সামনে এলইডি টিভি চলছে, যেখানে খবরের চ্যানেল চলছে। একটার পর একটা নিউজ স্ক্রিনে ভেসে উঠছে। কি একটু রাস্তায় বের হলো, এখন এটা নিউজে দেখাবে। আর আসমানি নন দেখলে তো কেল্লা ফতে। আকাশের দৃষ্টি তার মায়ের দিকে ছিল শুধু। বিড়বিড় করলো। আরে সর্বনাশ! সময় নষ্ট না করে হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমের ভেতরে গিয়ে টেবিলের উপর থেকে রিমোট নিয়ে চ্যানেল চেঞ্জ করে একটি খেলার চ্যানেলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আকাশের এমন কাণ্ডে সকলে অবাক হয়ে তাকায়। আকাশ ধপ করে সোফায় বসে পড়ে, রিমোটটি পাশে রেখে টিভির দিকে মনোযোগ দেয়। আসমানি নন একবার টিভির দিকে তাকায়, আর একবার ছেলের দিকে। অবাক হয়ে বলে, চ্যানেল বদলাইলা কেন? আকাশ সোফায় গা এলিয়ে দিয়ে বলে, ইম্পর্টেন্ট খেলা হচ্ছে, ডিস্টার্ব করো না মা। আসমানি নন আগের চেয়েও বিস্ময় চোখে তাকিয়ে বলে, তুমি খেলা দেখো কবে থেকে? আকাশ দুহাত আড়াআড়ি ভাবে ভাঁজ করে বলে, আজকে থেকে। শিমু চোখ ছোট ছোট করে তাকায়। যেখানে খেলা হয় আকাশ সেখান থেকে উঠে যায়। আজ কি নাকি ইম্পর্টেন্ট খেলা দেখছে। সন্ধ্যা টিভি চ্যানেলে তাকালে দেখলো এটা অনেক আগের খেলা। তাদের বাড়িতে ছোট একটি টিভি ছিল। সৌম্য মাঝে মাঝে খেলা দেখতো। সন্ধ্যা একটু একটু বোঝে এসব। সন্ধ্যা সন্দেহী চোখে আকাশের দিকে তাকায়। লোকটি মিথ্যা বলছে। সন্ধ্যা বোধহয় ধরতে পারলো। আকাশ সকলের এরকম জহুরি চোখ তার উপর নিবদ্ধ দেখে বিব্রত বোধ করে। কিছু একটা ভেবে বলে, মা বিরিয়ানি রান্না করো তো, আজ বিরিয়ানি খাবো। আসমানি নন এবার উঠে এসে আকাশের সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলে, মস্করা করো আমার লগে? তুমি বিরিয়ানি খাও? মায়ের কথায় আকাশ থতমত খেয়ে তাকায়। টেনশনে ভুলভাল বলে ফেলেছে। বিরিয়ানি তো তার শত্রু। আসমানি নন জহুরি চোখে আকাশের দিকে চেয়ে আছে। আকাশ দু আঙুলের সাহায্যে কপাল ঘষে, এরপর গলা ঝেড়ে বলে, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, টেনশনে ভুলভাল বলে ফেলেছি। আমাকে একটু সাদা পান্তা খেতে দাও। কথাটা বলে আকাশ অসহায় মুখ করে তাকালো। সে এখনো টেনশনে ভুলভাল বলছে। আকাশের কথা শেষ হতেই শিমু শব্দ করে হেসে ফেলল। সাথে সন্ধ্যাও ঠোঁট প্রসারিত করে হাসে। সাদা পান্তার নাম বোধহয় আজ প্রথম শুনলো দুজন। শিমু হাসতে হাসতে বলে, আকাশ ভাইয়া, পান্তা যে সাদা হয় এটা তুমি না বললে জানতেই পারতাম না। আকাশ শিমুকে কিছু বলতে গিয়েও থেমে যায়। দৃষ্টি তার ডান দিকের সোফায় বসা হাস্যোজ্জ্বল সন্ধ্যার দিকে আটকে যায়। সন্ধ্যার গালে সৃষ্ট সেই টোল আকাশের চোখে মুখে একরাশ মুগ্ধতা এনে দেয়। আসমানি নন এগিয়ে এসে আকাশের কপালে হাত ছোঁয়ালে আকাশ সম্বিত ফিরে পায়। দ্রুত সন্ধ্যার থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে তার মায়ের দিকে তাকায়। আসমানি নন চিন্তিত কণ্ঠে বলে, তোমার কি জ্বর আইছে? জ্বর আইলে তুমি উল্টা পাল্টা বকো। আকাশ তার মায়ের হাত কপাল থেকে সরিয়ে দিয়ে বলে, উফ মা, আমি ঠিক আছি, প্রচণ্ড ক্ষুধায় এমন হচ্ছে। তুমি প্লিজ কিছু খাবার ব্যবস্থা করো। আসমানি নন আর কিছু বললেন না। তাপমাত্রা স্বাভাবিক। ছেলের কথা মেনে নিলেন। হয়তো ক্ষুধার জন্য এসব বলছে। তবে অবাক হলেন একটুখানি। আকাশ সাধারণত এভাবে তার কাছে কিছু খাওয়ার আবদার করে না। মা হিসেবে তিনি আজ অবাক হলেও খুশি হয়েছেন বেশি। অতঃপর জিজ্ঞেস করেন, কি খাইবো? আকাশ মৃদু স্বরে বলে, ভাত। আসমানি নন আর কিছু বললেন না। আকাশের পছন্দের ডাল ভাত রাতে চলে গেলেন। আকাশ মাছ মাংস যতটা রুচি করে খায় তার চেয়ে অনেক বেশি পছন্দ করে খায় ডাল ভাত। আসমানি ননের ভালো লাগে। তার ছেলে খাওয়া দাওয়ার দিক থেকে তার মতোই হয়েছে। বাঙালিদের সেই গ্রাম্য খাবারগুলো খুব পছন্দ করে আকাশ। তবে আকাশের বাবা উল্টো। আসমানি নয়নের সাথে আকাশের খালা ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেলে সন্ধ্যা নিজেও উঠে দাঁড়ায় যাওয়ার জন্য। সাথে শিমু সঙ্গ দেয়। আকাশ আর চোখে একবার তাকালো সন্ধ্যার দিকে। বিড়বিড় করলো, কি ডেঞ্জারাস মেয়ে। ড্রয়িং রুম একদম ফাঁকা হয়ে গেলে আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলে। টিভি অফ করে রিমোট টেবিলের উপর রেখে দেয়। দৌড়াতে দৌড়াতে দু হাতে পাঞ্জাবির হাতা নেমে এসেছে। আকাশ ড্রয়িং রুম থেকে বেরিয়ে যেতে যেতে দু হাতের পাঞ্জাবির হাতা কনির উপর পর্যন্ত গুটিয়ে নেয়। চোখ মুখে কিছুটা বিরক্তি। এমন বলদের মতো দৌড়ে এখন নিজেকে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করছে। ভাবলো এই বাড়িতে আর টিভি রাখা যাবে না। ডান হাত উঠিয়ে চাপ দাড়ির তুলনায় সামান্য বড় দাড়ির ভাঁজে হাত বুলায়। সন্ধ্যার ঘর পাস করতে গিয়ে হঠাৎই চোখ পড়ে দরজা খোলা। সন্ধ্যা বেডের উপর বসে কিছু করছে। আকাশের কিছু মনে পড়লো।
অতঃপর নিঃশব্দে সন্ধ্যার ঘরে প্রবেশ করে। সন্ধ্যা খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিতে পারে। শিমু এটা জানতে পেরে মেহেদির কোণ আনতে গিয়েছে। সে সন্ধ্যার থেকে মেহেদি দিয়ে নিবে। সন্ধ্যা দুপা ভাঁজ করে বেডের উপর বসে আছে, বাঁ হাতে পায়ের নখ খুঁজছে। আকাশ সন্ধ্যা থেকে একটু দূরে দাঁড়িয়েছে, দুহাত আড়াআড়ি ভাবে ভাঁজ করে রেখেছে। প্রায় মিনিট দুই সন্ধ্যার করা অকাজ দেখলো সে। এরপর গলা ছাড়লে সন্ধ্যা দ্রুত মাথা উঁচু করে। আকাশকে দেখে অবাক হয়। আকাশ চোখ ছোট ছোট করে বলে, পায়ের নখ খেতে চাও? যেভাবে হাত লাগিয়েছো মনে তো হচ্ছে মুখ লাগাতে আর 2 সেকেন্ডও সময় নিবে না। সন্ধ্যা দ্রুত তার পায়ের নখ থেকে হাত সরিয়ে নেয়। আকাশ দেখলো, দুহাত প্যান্টের পকেটে গুজে গম্ভীর স্বরে বলে, তোমাকে সালাম দিতে বলেছিলাম মনে নেই, বেয়াদব মেয়ে। সন্ধ্যা ঢোক গিলল। আকাশ চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে, যারা কালো জাদু করে তাদের সাথে তোমার কি কোনো কানেকশন আছে? আকাশের লাস্ট কথা শুনে সন্ধ্যার চোখে মুখে অঢেল বিস্ময় ভর করে। আকাশ উত্তরের অপেক্ষায় যেন। সন্ধ্যা শুকনো ঢোক গিলল। এত উদ্ভট কথা সে এই জন্মে শোনেনি, যত উদ্ভট কথা এই কয়েকদিনে আকাশের মুখে শুনেছে। আকাশ ডান পকেট থেকে একটি ছোট বক্স বের করে সন্ধ্যার দিকে এগিয়ে দিয়ে বলে, নাও। সন্ধ্যা একবার আকাশের হাতে থাকা বক্সটির দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়। আকাশ বিরক্ত হয়ে বক্সটি বেডের উপর রেখে বলে, আকাশ, নওয়ান কারো কাছে ঋণী হয়ে থাকে না, তোমার নূপুর ফিরিয়ে দিলাম। কথাটা বলে আকাশ আর 1 সেকেন্ডও এখানে দাঁড়ালো না। দরজার কাছে গিয়ে আরেকবার পিছু ফিরে তাকায়। সন্ধ্যা চুপচাপ বক্সটির দিকে চেয়ে আছে। আকাশ বিরক্ত হলো। সন্ধ্যা বক্সটি খুলে দেখছে না বলে কিছু বলতে গিয়েও জিভ গুটিয়ে নিল। আকাশ ভাবে, মেয়েটা কি আসলেই কালো জাদু জানে? মেয়েটার আশেপাশে আসলে তার এত হাসফাস লাগে, এটা সে নিজেকেও বোঝাতে পারে না। চরম বিরক্ত, সাথে মেজাজ খারাপ হয়। সিদ্ধান্ত নিল এই মেয়ের সাথে আর কোনো কথাই বলবে না, বলতে হবেও না। আপাতত সে প্রচুর ব্যস্ত থাকবে, আর এসব ফালতু হাসপাস থেকেও মুক্তি পাবে। আকাশ এখানে আর দাঁড়ালো না, দ্রুত পায়ে তার ঘরে যাওয়ার জন্য পা বাড়ায়। যাওয়ার সময় বিরক্তি আর রাগে সন্ধ্যার ঘরের দরজার ডান হাতে উল্টো দিকে ধাক্কা দেয়। ফলস্বরূপ বেশ জোরে সোরে শব্দ হয়। সন্ধ্যা ঝাঁকি দিয়ে দরজার পানে তাকালে কাউকে দেখে না। কিসের শব্দ হলো বুঝলো না। আকাশে দিয়ে যাওয়া নূপুরের বক্স খুলে সন্ধ্যা। ভেতরে একজোড়া নূপুর। নূপুরটি রূপার। সন্ধ্যা দেখেই চিনতে পেরেছে। সে বুঝলো সেদিন তার পায়ের নূপুর পড়ে যাওয়ায় আকাশ তাকে এই নূপুর দিয়েছে। ডান হাতে নূপুর জোড়া উঁচু করে ধরলো। এরকম হাজারটা দিলেও তার ভাইয়ের দেওয়া ভালোবাসায় ঘেরা নূপুর কি আর পাওয়া যাবে সে? কথাটা ভাবতেই সন্ধ্যার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তবু এই নূপুর জোড়া পেয়ে সন্ধ্যার মুখে একটুখানি হাসি ফুটলো। কারণ জানে না সে। শিমু সন্ধ্যার পাশে বসে বলে, হাসছো কেন ভাবি? শিমুকে দেখে সন্ধ্যা নিজেকে স্বাভাবিক করে। শিমু সন্ধ্যার হাতে খেয়াল করতে সন্ধ্যার হাত থেকে নূপুর জোড়া নিয়ে অবাক হয়ে বলে, ওয়াও, নূপুরটা কি সুন্দর, কোথায় পেলে? খালামণি দিয়েছিলে? সন্ধ্যা মাথা নাড়িয়ে না বোঝায়। শিমু ভ্রু কুঁচকে তাকায়। আসার আগে আকাশকে এদিক থেকে যেতে দেখলো। তাহলে কি? অতঃপর আগের চেয়েও বিস্ময় কণ্ঠে বলে, আকাশ ভাইয়া দিয়েছে? সন্ধ্যা বেড থেকে শিমুর ফোন নিয়ে তার নূপুর পড়ে যাওয়ার কাহিনী লেখে। আকাশ কেন দিয়েছে সবই লিখে শিমুকে দেখায়। শিমু লেখাগুলো পড়ে বলে, ও, এবার বুঝলাম। সে যাক, নূপুর জোড়া মারাত্মক সুন্দর। তুমি আমার কাজিন বা ফ্রেন্ড হলে আমি এটা ডাকাতি করতাম। কথাটা বলে শিমু হেসে ফেললো। সন্ধ্যা হেসে ইশারায় বলে, তুমি চাইলে এটা নিতে পারো। শিমু হাসতে হাসতে বলে, পাগল নাকি? কেউ কিছু দিলে সেটা অন্যকে দিতে নেই। আমি তো ডাকাতি তখন করতাম যদি তারা নিজের টাকায় কিনতো, বুঝেছো? সন্ধ্যা মৃদু হেসে মাথা নাড়ায়। এরপর মেহেদির কোণ নিয়ে শিমুকে মেহেদি পরিয়ে দিতে শুরু করে। হাতে যত কাজ আছে সন্ধ্যার মোটামুটি সব হাতের কাজ খুব নিখুঁত হয়। পরদিন ঘড়ি কাটায় জানান দেয় বিকাল 5টা। আকাশ তার অফিসে বসে মনোযোগ সহকারে কাজ করছে। আকাশের পিএ রায়ান আকাশকে সালাম দিলে আকাশ সালামের উত্তর নেয়। রায়ান মৃদু স্বরে বলে, স্যার একটা কথা ছিল। আকাশ চেয়ারে হেলান দিয়ে ভ্রু কুঁচকে বলে, বলে ফেলো। রায়ান আমতা আমতা করে। আকাশ বিরক্ত হয়ে বলে, ওয়াশরুম ওদিকে, আগে পেট পরিষ্কার করে এসো যাও। রায়ান থতমত খেয়ে তাকায়, মাথা নাড়িয়ে বলে, স্যার আমার বাথরুম চাপেনি। আকাশ সাথে সাথে প্রশ্ন করে, তাহলে কি চেপেছে? কোষ্ঠকাঠিন্য রোগীদের মতো আ আ করছো কেন?
রায়ন অসহায় চোখে তাকালো, অতঃপর ঢোক গিলে বলে, স্যার আমার একজন হেল্পার হলে ভালো হয়। আকাশ চোখ ছোট ছোট করে তাকালো। বিয়ের হেল্পার লাগে জানতো না তো। রান মৃদু স্বরে বলে, সে থাকলে আমার অনেক উপকার হতো। বাসায় অসুস্থ মা থাকে, মেয়েটি আমার পরিচিত। আকাশ বেশ কিছুক্ষণ রায়নের দিকে চেয়ে মৃদু স্বরে বলে, ওকে। এরপর তার কাজে ব্যস্ত হয়। রায়ন খুশি হয়। অফিস রুম থেকে বেরিয়ে সকালের ফোনে একটি মেসেজ দেয়। কনফার্ম হয়ে গিয়েছে, এবার তুমি দ্রুত শহরে চলে এসো। বিকালের রোদ পড়ে যাওয়ার পর সকাল আর নীরা দুই বান্ধবী গ্রামের মাঠে বসে আছে। তুই জানতিস না আকাশ নেওয়ান সন্ধ্যার স্বামী? নীরার কথায় সকাল রেগে বলে, আমি কিভাবে জানবো? আমি ভেবেছিলাম ওর এক বুড়োর সাথে বিয়ে হয়েছে। এত সুন্দর ছেলের সাথে বিয়ে হয়েছে জানলে ওই সন্ধ্যাকে গর্তে ঢুকিয়ে রাখতাম। সকালের কথা নীরার ভালো লাগলো না। সৎ বোন হোক, বোন তো, সন্ধ্যাকে দেখতেই পারে না মেয়েটা। নীরা বলে, মেয়েটা তোদের বাড়িতে অনেক কষ্ট করেছে, ওদিকে গিয়ে ভালো থাকলেই ভালো। তোর বাপ মা ওকে দেখতে পারতো না, বিয়েটা ভালো জায়গায় দিয়েছে, মেয়েটার অনেক ভালো। কথাটুকু বলতেই সকাল নীরার গালে থাপ্পড় মেরে দেয়। নীরা গালে হাত দিয়ে অবাক হয়ে তাকায়। সকাল চোখ পাকিয়ে বলে, আমার বান্ধবী হয়ে ওর সাফাই গাছ কেন? ঘুরতে নিয়ে গেলাম আমি, আর ভালো হয়ে গেল ও। ছোট থেকে সবসময় ওর প্রশংসা শুনতে শুনতে কান পচে গেল। ওর অত্যাচারে বাইরে বেরোতে পারি না। নীরা বসা থেকে দাঁড়িয়ে যায়, রেগে বলে, সন্ধ্যার অনেক গুণ, সেটা আমরা এই গ্রামের সবাই জানি। তুই তো পারিস চারটি গিলতে আর ঘুরতে ঘুরতে গিয়ে সময় সময় টাকা দিচ্ছিস। তোর টাকায় আমরা যাইনি, আমার বাবার টাকায় আমি এসেছি। খবরদার খোটা দিবি না। সকাল রেগে তাকায়, হঠাৎই হেসে বলে, তোদের সন্ধ্যার জীবন জাহান্নাম বানিয়ে ছাড়বো আমি, শুধু দেখ। নীরা ভ্রু কুচকে তাকায়, এই স্বার্থপর মেয়েটা আবার কি করবে? অতঃপর বলে, কি করবি তুই? সকাল বসা থেকে উঠে বলে, আকাশ নাওয়ান এর অফিসে চাকরি পেয়েছি, এখন ভাব। কথাটা বলে গুনগুন করতে করতে জায়গাটি প্রস্থান করে। নীরার সন্ধ্যার জন্য খারাপ লাগলো। এই সকাল সন্ধ্যাটাকে শান্তি দিল না। এখানে থাকতো কত জ্বালাতো। নেহাতি সন্ধ্যা ভালো মেয়ে বলে কিছু বলতো না। চোখের পলকে আরো দুদিন পেরিয়ে গেল। বিকেলের আকাশে একটু একটু করে মেঘ জমছে। সন্ধ্যা ব্যালকনিতে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে মেঘলা আকাশ পানে চেয়ে আছে। মেঘ জমতে জমতে বিকালের আকাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে আসলো। ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করে। সন্ধ্যা গ্রিলের ফাঁক দিয়ে দুহাত মেলে দেয়, মুখে হাসি ফুটলো। বৃষ্টি তার খুব পছন্দ। শিমু আর শিমুর মা আরো দুদিন এখানে থেকে সন্ধ্যাকে তাদের বাড়ি নিয়ে যাবে বলেছে। সন্ধ্যার পরনে হলুদ রঙের একটি কুচি করে পরা সুতি শাড়ি, মাথায় আঁচলটা না, পায়ে আলতা দিয়েছে। শিমু তাকে যে আলতা দিয়েছিল সেই আলতা দুপায়ে দিয়েছে। কোনো কারণ নেই, দিতে ইচ্ছে করছিল তাই দিয়েছে। সন্ধ্যার আলতা পছন্দ বলে সমু মাঝে মাঝেই সন্ধ্যার জন্য আলতার কৌটা এনে সন্ধ্যার হাতে ধরিয়ে দিত। সন্ধ্যা খুশি হয়ে সৌম্যর দুগাল টেনে দেখাতো। তুমি অনেক ভালো ভাইয়া। সৌম্য হেসে সন্ধ্যার কান টেনে বলতো, এ তো পাম, কই পাস? সন্ধ্যা মাথা নেড়ে বোঝাতো সে সত্যি বলছে। কথাগুলো ভেবেই সন্ধ্যা মৃদু হাসলো, সাথে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বৃষ্টির গতি বাড়তে দেখে সন্ধ্যার বৃষ্টিতে ভেজার ইচ্ছে জাগলো। ইচ্ছেকে দমালো না। আসমানি নওয়ান, শিমু, শিমুর মা ঘুমিয়েছে। এরকম পরিবেশে সবার ঘুম আসলেও সন্ধ্যার আসেনি। সন্ধ্যা ব্যালকনি থেকে ঘরে এসে দুহাতে শাড়ি উঁচু করে তার আলতা রঙা পায়ের দিকে দৃষ্টি দেয়। এক পায়ে নুপুর না থাকায় কেমন খালি খালি লাগলো। নুপুর পরার অভ্যেস সন্ধ্যার অনেক আগে থেকে, সেখানে মাঝে মাঝে পায়ে আলতা দেয়। এখন আলতার সঙ্গে পায়ে নুপুর না থাকায় সন্ধ্যার একটুও ভালো লাগলো না। অনেক ভেবে চিন্তে জড়তা নিয়ে আকাশে দেয়া নুপুর জোড়া বের করে বক্স থেকে। মেঝেতে বসে সৌম্যদা একটি নুপুর খুলে বক্সটিতে রেখে দেয়। এরপর আকাশে দেয়া নুপুরটি দুপায়ে পরে নেয়। সন্ধ্যা খুব মনোযোগ দিয়ে নুপুর দুটি দেখলো। উজ্জ্বল রূপলি চেন নুপুর এটি, সূক্ষ্ম জালির মতো নকশা। একাধিক ছোট ছোট চেন একসাথে বোনা হয়েছে, যা সন্ধ্যার কাছে ভীষণ স্নিগ্ধ লাগলো। এরপর মেঝে থেকে উঠে ঘর থেকে বেরিয়ে যায় সে। ছাদে পা রেখে সন্ধ্যা আশেপাশে তাকায়। বৃষ্টির বেগ প্রচুর। হালকা ঠান্ডা বাতাসে সন্ধ্যার মাথা থেকে আঁচল পড়ে যায়। সন্ধ্যা আশেপাশে তাকালো। বৃষ্টির দাপটে অস্পষ্ট লাগলেও সন্ধ্যা দেখলো আশেপাশে সব ছাদ ফাঁকা।
সন্ধ্যা ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ায়। কতদিন পর বৃষ্টির পানি গায়ে পড়লো। সন্ধ্যা ছাদের চতুর্পাশে ফাঁকা জায়গাগুলো হাতের কাছে যা পেল সেসব দিয়ে বন্ধ করে দিল। এর কারণ ছাদে বৃষ্টির পানি জমা হবে। সন্ধ্যা ছাদের মাঝখানে এসে দাঁড়ায়। বৃষ্টির বেগ আরো বেড়েছে। সন্ধ্যার হাসি দীর্ঘ হয়, ডান হাতে শক্ত খোপা খুলে দেয়। এরপর তার স্বভাব সুলভ একটুখানি নাচতে শুরু করলো। অনেক ভালো নাচতে পারে এমন নয়, শুধু নিজের ভালো লাগার জন্য মাঝে মাঝে এমন করে। আকাশ ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে বৃষ্টি দেখে ছাদে এসেছে, কিন্তু দরজায় দাঁড়িয়ে সামনে পা বাড়াতে গিয়েও থেমে যায়। স্তম্ভিত চোখে সামনে তাকায়। হলুদ রঙের শাড়ি পরিহিত সন্ধ্যা, বাম কাঁধে শাড়ির আঁচল, আলতা রাঙা দুপায়ে নূপুর। আকাশ তার কিনে আনা নূপুর এক দেখাতেই চিনতে পারলো। হাঁটুর নিচ পর্যন্ত ঘন কালো কুচকুচে চুলগুলো সন্ধ্যার নাচের সাথে দুলছে। ছাদে জমা পানি জমে সন্ধ্যার গিরা পর্যন্ত এসে ঠেকেছে। সন্ধ্যা দুহাত মিলে মাথা উঁচু করে কয়েকবার লাফ দেয়, ফলস্বরূপ চারদিকে পানি ছিটিয়ে যায়। সন্ধ্যার মুখের হাসি আরো দীর্ঘ হয়। সন্ধ্যা হঠাৎই উল্টো ঘুরে নিচু হয়ে ছাদে জমানো পানি ছিটিয়ে দেয়। পানির কণাগুলোর স্থান হয় আকাশের মুখে। আকাশ বাঁ দিকে মুখ ফিরিয়ে চোখ বুজে নেয়। দরজার কাছে সন্ধ্যা আকাশকে দেখে বিস্ময় চোখে তাকায়। ঠোঁট ল্যাপটানো হাসি মিলিয়ে যায়। দ্রুত সোজা হয়ে দাঁড়ায়। অর্ধেকের বেশি চুল কাঁধ পেরিয়ে ডান পাশে এসে জায়গা করে নিয়েছে, যা হাঁটুর অনেকটা নিচ পর্যন্ত। সন্ধ্যা মাথা নিচু করে নেয়। তার হাত পা কাঁপছে লজ্জায়। ঢোক গিলে শাড়ির আঁচল টেনে নেয় মাথায়। যদিও ভিজে গিয়েছে, তবুও বেশ কসরত করে মাথায় একটুখানি টেনে নিল। বৃষ্টির গতি প্রচুর। সন্ধ্যা মাথা নিচু করে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে। কি করবে বুঝতে পারছে না। ডান হাতে সামনে আসা চুলগুলো একটু একটু করে পিছন দিকে দেয়। আকাশ নীরব দৃষ্টিতে সন্ধ্যার পানে চেয়ে। সে কি রিয়াকশন দিতে ভুলে গিয়েছে? তার মনে হলো এত বড় চুল সে এই প্রথম সন্ধ্যার মাথায় দেখল। দৃষ্টি সন্ধ্যার পানে ঘুরছে। শ্যামলা গড়নের মেয়েটির মুখে অগণিত বৃষ্টির পানির কণা, যা অনবরত বেয়ে পড়ছে। ভেজা শাড়ি গায়ে লেপটে আছে, তবে সুতি হয় ততটা খারাপ লাগছে না। দুপায়ের আলতা সাথে নূপুর। আকাশের চোখে লাগলো ভীষণ। সন্ধ্যা দুহাত কসলায়, অস্বস্তি ভরা মুখে মাথা উঁচু করে আকাশের দিকে তাকায়। আকাশে পরনে একটি নেভি ব্লু কালার ট্রাউজার, পেশিবহুল ফর্সা উদাম শরীর, চওড়া দুকাঁধ, দুহাত ট্রাউজারের পকেটে রাখা। হঠাৎ আকাশকে এভাবে দেখে সন্ধ্যা ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। সন্ধ্যা আকাশের দৃষ্টি অনুসরণ করলে মনে হলো আকাশের দৃষ্টি তার পায়ের দিকে। এটা বুঝতে পেরে সন্ধ্যা তার দুপা গুটিয়ে নিতে চাইলো। এতক্ষণ পানি জমা থাকলেও এখন কোনো দিক দিয়ে হয়তো ফাঁকা হয়ে গিয়ে পানিগুলো যেতে শুরু করেছে, এজন্য তার পা স্পষ্ট দেখা যাচ্ছে। সন্ধ্যা ঢোক গিলল। কতক্ষণ এভাবে থাকবে? নিজের সকল সংকট চেপে সন্ধ্যা ধীর পায়ে এগিয়ে যায় দরজার দিকে। উদ্দেশ্য ছাদ থেকে কোনোভাবে নেমে যাওয়া। আকাশ যেভাবে দাঁড়িয়েছিল সেভাবেই দাঁড়িয়ে রইল। সন্ধ্যা দরজার কাছে এসে দাঁড়ায়। মাথা নিচু তার, শরীর মৃদু কাঁপছে। আকাশের বাম পাশে একটুখানি জায়গা, যেখান দিয়ে সন্ধ্যা দ্রুত পাস করে পা রাখে সিঁড়িতে। আকাশ সাথে সাথে উল্টো ঘুরে দাঁড়ায়। সন্ধ্যা ভেজা গায়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নামছে। হাঁটুর নিচ পর্যন্ত লম্বা চুলগুলো সিঁড়ির প্রতিটি ধাপে লুটিয়ে পড়ছে। আকাশ সন্ধ্যার চুলগুলোর পানে চেয়ে হঠাৎই বিস্ময় কণ্ঠে বলে, এগুলো তোমার চুল? অর্ধেক সিঁড়ি নেমে যাওয়ার পর আকাশের কথায় সন্ধ্যার পা থেমে যায়। আকাশে বলা অযৌক্তিক কথায় সন্ধ্যা অবাক হয়। এগুলো তার চুল নয়তো সে ধার করে এনেছে? কি অদ্ভুত! তবে সন্ধ্যা পিছু ফিরল না, বরং আবারও পায়ের গতি বাড়িয়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। লজ্জা, ভয়, সংকোচ সব মিলিয়ে মেয়েটি পালাতে পারলে যেন বাঁচে। আকাশ দুরন্ত সন্ধ্যার মিলিয়ে যাওয়া চুপচাপ দেখলো। এরপর দীর্ঘশ্বাস ফেলে ছাদের মাঝখানে গিয়ে দাঁড়ায়। টানা বৃষ্টি ঝরছে, থামার নাম নেই। আকাশ বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল চুপচাপ। চুল দাড়ি বেয়ে বৃষ্টির পানি টুপ টুপ করে বক্ষে ঢলে পড়ে। আকাশ শান্তি পাচ্ছে না। মনে হচ্ছে হৃৎপিণ্ডের চিকিৎসা করাতে হবে। মারাত্মক প্রবলেম হয়েছে। আকাশ বিরক্তিতে বারবার এদিক ওদিক হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর ভেজা গায়ে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নামতে থাকে। এই বৃষ্টির মধ্যেই সে বেরিয়ে যাবে। সিদ্ধান্ত নিল আজ আর বাড়ি ফিরবেই না। হসপিটালে কেবিন ভাড়া করে ওখানেই থাকবে। না, হসপিটালে কেন থাকবে? আনিকার বাড়ি গিয়ে ওর মাথা আগে টাক করবে। ডাইনিটা তার ডিভোর্স পেপার পুরো ছাই করে ফেলেছে। ওর জন্যই এখনো এই মেয়ে তার বউ। আর এই মেয়ে বউ বলেই মেয়েটা তাকে রীতিমতো অসুস্থ বানিয়ে দিচ্ছে। এই মেয়ের জন্য মনে হচ্ছে তাকেই বাড়ি ছাড়তে হবে। বিড়বিড় করলো, বেয়াদব মেয়ে, সালাম কালাম নেই, উল্টে আমাকে অসুস্থ বানাচ্ছে। কি বেয়াদব ভাবা যায়?
সৌম্য সকাল সকাল সিলেটের মৌলভীবাজার থেকে বাসে উঠেছিল। ঢাকায় আসতে আসতে বিকাল 4টা বেজে গিয়েছে। মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এজন্য সৌম্য সিএনজি পেতে দেরি হয়েছিল। ফলস্বরূপ বেশ অনেকটা ভিজে গিয়েছে আর ফিরতেও লেট হলো। সৌম্য তার মেসের সামনে একটি রিক্সা থেকে মাত্রই নামলো। তার রুমের পাশের রুমে নক করে। রিহান দরজা খুলে সৌম্যকে দেখে অবাক হয়ে বলে,